সে আমাকে একেবারে পাগল করে দিবে। যে অমানুষটা ছোটবেলায় আমাকে নিয়ে খেলা করতে চেয়েছিল, সে অমানুষের সঙ্গে কিনা আমাকে সিনেমা, থিয়েটার, বাজার যেতে হবে, ইংরেজি শেখার স্কুলে ভর্তি করে দেবে সে অসীম। আর আমি তার সঙ্গে যাব না বলেছি বলে ও আমার গালে চড় মেরে বললে তোমাকে অসীমের সঙ্গে যেতে হবে। না, আমি তার সঙ্গে কোথাও যাব না। অবশ্যই এক কথা। কেন বলবো না? আমি মেয়ে মানুষ, যার সাথে আমি জীবনে কোনোদিন কথাই বলিনি, তার সঙ্গে কিনা আমাকে সিনেমায় যেতে হবে। ও, তুমি সিনেমায় যাচ্ছ না সাবিত্রী, তুমি যাচ্ছ ইংরেজি শিখতে। বেশ তো, তাহলে তুমি আমাকে নিয়ে চলো। আমি? আরে আমার সময় কোথায়? অফিসে নতুন চাকরি, অফিসের সমস্ত দায় দায়িত্ব আমার মাথার উপর। 1 মিনিট লেট হয়ে গেলে অফিসের ম্যাক্সিমাম। কি ব্লাউজ পরেছো তুমি? কাল যে ব্লাউজটা তৈরি করে এনে দিলাম, সেগুলো আমি পড়তে পারবো না। কেন? সেটা পড়তে আমার ভীষণ লজ্জা করবে। শোনো সাবিত্রী, এটা গান নয়, তোমার এই লজ্জা টজ্জা শিখে তুলে রাখো। এটা গান নয়, এটা একটা কলকাতা শহর। তাছাড়া আমি একজন অফিসার। অফিসারদের একটা আলাদা সোসাইটি আছে। তাদের ঘরের মেয়েরা গোলা বইয়ের মতো ঘোমটা দিয়ে ঘরের কোণে বসে থাকে না। তারা নাচ গান জানে, লেখাপড়া জানায়। তারা স্বামীর বন্ধু বান্ধবদের সঙ্গে পার্টিতে যায়, পিকনিক করতে যায়, হই হুল্লোড় করে সবার মন ভরিয়ে দেয়। আমাকেও কি তুমি তাই করতে বলো? ও শিওর। একবার সে ফেলে আসা দিনগুলোর কথা মনে করে দেখো তো, কত লাজুক ছিলে তুমি, কত সংকট ছিল তোমার। বটঠাকুর হাসতেন তোমার গোবেচারা চেহারা দেখে, মা বলতেন আমার ছোট ছেলে আমার বংশের মুখ উজ্জ্বল করবে। আর আজ একবার আয়নার সামনে ভালো করে দাঁড়িয়ে দেখো তো, তোমার সেই লজ্জা, সেই সংকোচ কত ম্লান হয়ে গেছে। তুমি কি আমাকে জ্ঞান দিচ্ছ? তোমাকে জ্ঞান দেবার মতো বিদ্যে আমার কোথায় বলো? তাহলে যা বলছি তাই তোমাকে করতে হবে। অসীম 2 দিন এসে ফিরে গেছে। আজ যদি সে এসে ফিরে যায়, তাহলে আমার প্রেস্টিজ বলে কিছু থাকবে না। মনে রেখো, অসীম আমার বস। তার উপর নির্ভর করছে আমার চাকরি, জীবনের উত্থান পতন। কারণ আমি তারই আন্ডারে চাকরি করি। তুমি করো, আমি করি না। সীমা তোমার ছাড়িয়ে গেছে। সামান্য একটা গাইয়া মেয়ে যে নাম লিখতে গেলে যার হাত খাবে, তার কিসের এত অহংকার? তোমার মনে রাখা উচিত, তোমার 14 পুরুষের ভাগ্য যে আমার মতো ছেলের সঙ্গে তোমার বিয়ে হয়েছে। কান্না, রান্নার লজ্জা, এছাড়া তো কিছুই জানো না। জীবন সম্বন্ধে কতটুকু চেনো, ভবিষ্যৎ সম্বন্ধে কতটুকু সচেতন। এই বইয়ের কান্না দেখে লাইফ গল্প করার মতো ইডিয়েট আমি নই। আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। আমার স্ত্রী হয়ে আমার কাছে থাকতে হলে আমার প্রত্যেকটা কথা তোমাকে মেনে চলতে হবে। ইন্দ্র, অসীম আসছে, চোখের জল মোছো, ও যেন কিছু বুঝতে না পারে। ভেতরে আয় অসীম, কথা বলবে। চৈতালি রাতে প্রণয় হয়েছে নিভৃতে, বিজনে তোমার সাথে যত কথা হৃদয় মাঝারে, ঝরনার বেগে ঝরিল কি করে, কত আহ্বান সঞ্চিত ছিল নয়ন পথে প্রেমের সাথে। আরে বাস, অসময়ে এসে অসুবিধা করলাম নাকি? না না, অসুবিধা আর কি, উনি তো অফিসেই বেরোচ্ছিলেন। আশ্চর্য। আরে আশ্চর্য কেন? আমি অফিসে যাব না? আরে বাবা, সেজন্য হয়নি। আশ্চর্য হচ্ছে বৌদিকে হাসতে দেখে, আমার সাথে কথা বলতে দেখে। ও এই কথা। আরে তুই সেদিন চলে যাবার পর সাবিত্রী আমার কাছে কাঁদতে বসে গেল। কেন? কেন আবার? তোর সাথে কথা বলতে লজ্জা পেয়েছিল। কি গো, নিজের মুখে বলো না কথাটা। হ্যাঁ ঠাকুরপো, সেদিন আপনি চলে যাবার পরে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল। এই টাইম হয়ে আসছে, আমি চলে আসেম। আরে দাঁড়াও ব্রাদার, দাঁড়াও। এত গুড বয় তোমাকে হতে হবে না। প্রমোশন তো আমার হাতে, শুধু পার্মানেন্ট হতেই যা দেরি। সে তো আমি জানি রে অসীম, এদিকে তোদের যে টাইম হয়ে গেল। হোক, ওখানে যে ইংরেজি শেখাবে তার 10 গুণ আমি শিখিয়ে দেবো। নাকি বলেন বৌদি? সে তো বটেই, সে তো বটেই। শাড়িটা ঠিক মতো পরা হয়েছে তো? জুতোটা ঠিক মতো পরা হয়নি। শাড়ি ব্লাউজটা পছন্দ হয়েছে হয়েছে। শাড়িটা আচ্ছা ঠিক আছে, ওখানে দিদিমণি শাড়ি পরা, চুল বাঁধা সবই ঠিকিয়ে দেবে। কিন্তু সেদিন ওই মিসেস মিত্র বলছিলেন কি সুন্দর, কি সুন্দর দেখতে আপনার বন্ধুর ওয়াইফ। সিরিয়াস ব্ল্যান্ডার। কি হলো? আরে বাইরে দাঁড়িয়ে আছে। কে ঠাকুরপো? ঝি চাকর রাধুনী। কত কষ্ট করে যে ম্যানেজ করেছি তার ঠিক আছে। ও বাবা, একসঙ্গে 3 জন? আরে বাবা 3 জন নয়, 3 জন নয়, 1 জন। তবে যে বললি ঝি চাকর রাধুনী, ঠিকই বলেছি, আই এম কারেক্ট।
একাই 3 জনের কাজ করতে পারে। আচ্ছা। ভেরি গুড বয়। 7 চোরের নেই, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত, যাকে বলে অলরাউন্ডার। নামটাও নাইস, হ্যাঁ, পরিমল। পরিমল। হ্যাঁ, পরি বলে ডাকলে ওই ফেমিনাইন জেন্ডার, আর সবটা বললেই ম্যাসকুলাইন। পরি, পরি, বাবা পরিমল। নমস্কার বাবু। নমস্কার মেম সাহেব। না না, আমাকে মেম সাহেব বলতে হবে না। হবে বৌদি হবে। সাহেবের ওয়াইফকে মেম সাহেব না বললে আমাদের সোসাইটির নিন্দা হবে। ইন্দ্র, ইন্দ্র, তোর যদি কিছু জিজ্ঞাসা করার থাকে করে নিতে পারিস। তোমার নাম কি? আগে পরিমল দত্ত। বাড়ি কোথায়? বর্ধমান। প্রপার টাউন? আগে ইন্দ্র, বাংলায় বল, লেখাপড়া জানে না। আগে জানি, খুবই সামান্য। ইংরেজি কথা বুঝতে পারি না। গাঁয়ের ওই ছোট স্কুলে। থাক থাক, বুঝেছি বুঝেছি। পরিমল, আমার সঙ্গে বাড়ির ভেতরে আয়, তোকে তোর কাজ বুঝিয়ে দিয়ে আমি অফিসে বেরিয়ে যাব। অসীম, আমি গেলাম ভাই। সাবিত্রী স্কুল থেকে ফিরে এসে বেয়ারাকে বাজারে পাঠাবে। আয় পরিমল, আমার সঙ্গে চলে আয়। চলুন স্যার। ননসেন্স। ওপরে ওঠার স্বপ্নে বিভোর, চাকরি আর প্রমোশনের চিন্তায় এতই মুশকিল যে ফুলের মতো, আই মিন জাস্ট লাইক এ লটাস, পদ্ম ফুলের মতো সুন্দর বউটার দিকে অপূর্ব আকাশ রঙের বাতালে বুনন শাড়ি, নয়ন দিকের নীলচে জল, যতই জলে তোমার মুখটা যেন সদ্য ফোটা পদ্ম। কে ঠাকুরপো? আমি সম্বন্ধে আপনি নয়, মেয়ে। মনে পড়ে সাবিত্রী, সেদিন এক স্বর্ণালী সন্ধ্যায় তুমি ওই নয়ন দিকের জলে গা ধুচ্ছিলে, আর আমি সব কথা আমি ভুলে গেছি। তুমি ভুলে গেল। আমি ভুলিনি সাবিত্রী, আর ভুলিনি বলে তোমার সবাইকে চাকরি করে দিয়ে 3000 টাকা দিয়ে ফ্ল্যাট দিয়ে ওই গায়ের বাড়ি থেকে তোমাকে তুলে নিয়েছে, ইটের খাঁচায় বন্দি করে রেখেছি। আমি তোমার স্বামীকে সব কথা তাতে কোনো লাভ হবে না সব, কারণ যে মধুর স্বাদ তোমার স্বামী একবার পেয়েছে, ওই চাকরি, ফ্ল্যাট, হায়ার সোসাইটি, বাকি তোমার সে একটা কথায় হারাতে চাইবে। আপনি এত নীচ। নিজ থেকে না টানলে তোমার ওই ভাসুর ঠাকুরের উঁচু মাথাটা আমি নিচে নামিয়ে দিতে পারতাম না সাবিত্রী। তুমি কি শুনেছ তোমার শাশুড় ঠাকুর আবার সত্যি সত্যি মদ খাওয়া ধরেছে? তুমি কি শুনেছ তোমার শাশুড়ির চেহারাটা কঙ্কাল হয়ে গেছে? আমি কিচ্ছু বিশ্বাস আমিও করি না সাবিত্রী। তোমার মতো একটা সুন্দর প্রাণ চঞ্চল হরিণী ওই ইন্দ্রের মতো একটা ইডিয়ট কবে সুখী হয়েছে। চলে যান, চলে যান, আপনি এখান থেকে এক্ষুনি চলে যান। শাড়িটা তো ভারী সুন্দর। খবরদার, খবরদার, আপনি আমার শাড়িতে হাত দেবেন না। ব্লাউজটা ঠিক মতো ফিট করে ঠিক মতো দেখা যাচ্ছে না। বেরিয়ে যান, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান। আপনার লজ্জা করে না? লজ্জা তো তোমার করবে সাবিত্রী, যেদিন তোমার ওই লজ্জার করিগুলো হবে। সাবিত্রী, আমি মানি ব্যাগটা ফেলে গেছি। বেবি, বেবি, দেখুন তো বৌদি, ওর যা ভুলো মন। আরে যা বলেছিস, বাসে ভাড়া দিতে গিয়ে দেখি না আমার ব্যাগে পকেটে মানি ব্যাগ নেই। মানিব্যাগ তুমি নিয়ে গেছো? তার মানে ও ঘরে আমি নিজে তোমার পকেটে মানিব্যাগ দিয়েছি। ও ইয়েস ইয়েস ইয়েস, মনে পড়েছে মনে পড়েছে। তাহলে আর কি, সার্টেনলি পিক পকেট। সর্বনাশ, ওতে যে অনেক টাকা ছিল। আরে যাক ব্রাদার, যা গেছে তা যেতে দাও। এই নে আমার মানি ব্যাগ, আর কাল থেকে আমার গাড়ি করে অফিসে যাবি। অফকোর্স খুব শীঘ্রই তোকে একটা আমি গাড়ি দেওয়ার ব্যবস্থা করছি। তোর ঋণ আমি জীবনে ভুলবো না। বাজে বকিস না তো, যেমন তুই তেমনি বৌদি। বলে কি আপনি আগে আর ভালো লাগছে না, তুমিই বলবে। ভেরি গুড, আই এম ভেরি হ্যাপি। সালাম সাহেব। কি ব্যাপার? আপনাকে একজন ডাকছে। যাও, ভদ্রলোককে ভেতরে পাঠিয়ে দাও। আচ্ছা, সাহেব।
চাকর বাকরদের সঙ্গে তুই তো করি কথা বলবি ইন্দ্র, সেটা বাপের বয়সী হলেও এটাই নিয়ম। ও আজ আবার 10 মিনিট লেট হয়ে যাবে। আরে কামাল না, কেমন আছিস ইন্দ্র? ভালো আছে, তুই কোত্থেকে? বাড়ি থেকে। ভালো আছিস অসীম? হ্যাঁ ভালো আছি, কিন্তু কি ব্যাপার হঠাৎ গ্রাম থেকে? গায়ের সবাই কেমন আছে কামাল ভাই? আমার মা, আমার বাবা, বড় ঠাকুর। সাবিত্রী, দয়া করে চুপ করো। বল কামাল, কি বলবি? তোকে গায়ে ফিরে যেতে হবে ইন্দ্র। মানে? তোরা চলে আসার পর থেকে শিবু ভাই মদ খেতে ধরেছে। তোর মার শরীর খুব খারাপ। আমার চাকরি বাড়া তো খুব হিংসা, তাই না কামাল? ইন্দ্র চুপ কর! মিথ্যে কথা বলে সেন্টিমেন্টটা শেষ করে দিয়ে তোরা আমাকে উইক করে দিতে চাস। তোরা কি ভেবেছিস তোদের গায়ের খোঁজ চলে স্কুলে আমি মাস্টার হতে জমেছি? ইন্দ্র, তুই কি পাগল হয়ে গেছিস? চাকরি পেয়ে তুই দিনকে রাত মনে করছিস? তবু যদি ওই চাকরির জন্য হন্যে হয়ে না ঘুরতিস। না, চাকরির জন্য আর আমি ঘুরবো না। চাকরি আমি পেয়ে গেছি। শিবু ভাই আমার জ্ঞান চক্ষু ফিরিয়ে দিয়েছে। আমি বুঝতে পেরেছি চাকরি আছে বসে থেকে পশ্চিমবাংলার যুব সমাজ আজ পঙ্গু হয়ে গেছে। তাই আমরা গৌরীপুরের ছেলেরা ঠিক করেছি চাকরি আছে বসে থেকে জীবনের মূল্যবান দিনগুলো নষ্ট করব না। তা কি করবি? করব নয় করছি। কি করছিস? চাষ, ব্যবসা। হাসছিস? হাসতে তোদের লজ্জা করছে না? দেখছিস না সারা পশ্চিম বাংলার কৃষক আজ কত পিছনে পড়ে আছে। গোটা ব্যবসা বাণিজ্য আজ বাঙালিদের দখলে। নিজের কাজ পরকে দিয়ে আমরা যদি গ্রাম থেকে শহরে আসি চাকরি করতে, তাহলে কে বাঁচাবে এই গ্রামকে? কারা রক্ষা করবে মা মাটি মানুষকে এই দুরন্ত অবক্ষয় থেকে? যাত্রা হচ্ছে, যাত্রা। হ্যাঁ, যাত্রাই শুরু হয়েছে আজ নবচেতনা। ভারতের প্রায় সবটুকু মাটি গ্রামের গন্ডি দিয়ে ঘেরা। গ্রামই তোমাদের নগর সভ্যতার পবিত্র সুতিকাগা। কামাল, আজ তোমরা গ্রামে ফিরবে না জানি, আমি জানি আজ তোমরা গ্রামে ফিরবে না। কিন্তু একদিন না একদিন তোমাদের মতো অসংখ্য নগরবাসীকে ক্লান্ত রিক্ত হয়ে গ্রামে ফিরতেই হবে। গ্রামে ছায়া আছে, গ্রামে মায়া আছে, মাটি মায়ের বুকে শস্যের সম্ভাবনা আছে। তাই সবুজ বিপ্লবের নবযাত্রার মিছিলে নগর সভ্যতাকে সামিল হতেই হবে। ননসেন্স! আরো 5 মিনিট লেট করে দিয়ে গেল। অসীম, আমি বেরিয়ে পড়লাম। সাবিত্রী, আমি গেলাম। চলো সাবিত্রী। দাদা, আপনার কোনো ভয় নেই বৌদি? চলুন চলুন পাপিয়া পাখিটায় মৌহা গাছের শাখায় বসে ঘুরতে গেল, কারণ তোর সামনে জ্বলছে দুটো ভয়ঙ্কর চোখ। পাপিয়ার দিকে শিম শিম করে এগিয়ে আসছে একটা পাহাড়ি চিত্রা, চিতি পাপিয়ার মন আজ পিউ পিয়া দেখে যায়। পাপিয়ার মন আজ পিউ পিয়া দেখে যায়। বুকের বকুল মন বেকার পড়শন ঝিরি 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 কেটে যায়। পাপিয়ার মন আজ পিউ পিয়া দেখে যায়। বুকের বকুল মন বেকার পড়শন ঝিরি 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 কেটে যায়। পাপিয়ার মন আজ পিউ পিয়া দেখে যায়। কাজলা কালো বন্ধু আমার, আসবি কবে বল, আসবি কবে বল রে কাজলা, আসবি কবে বল। কাজলা কালো বন্ধু আমার, আসবি কবে বল।
ভালো। সুরটা কি পেলে? আসলে তোমার এই গানের সুর, এই বাণী, এই কথা মানুষকে সবকিছু হারিয়ে দেয়, বিলিয়ে দেয়, কিন্তু কিছু কুড়িয়ে পায় না। কমো। কদিন আগে তোমাদের ওই মেঠো পথ হয়ে হাঁটতে হাঁটতে শুনলাম এক কৃষক নাঙল চালাতে চালাতে গাইছে, গাছরা কালো বন্ধু আমার, আসবি কবে বল। থামো, তোমাকেও দেখছি কেউ ভূতে পেয়েছে। সত্যি ঠিক বলেছো চিত্রা। আসলে গায়ের এই মাটির মায়ায় আমি ভুলে গেছি আমার অতীতকে। জীবনটাকে তুমি কোথায় নামিয়েছো কমো? সেদিন না ঠাট্টা করে তিনিও এই কথাই বলেছিল। তিনিটা কোন মহাপুরুষ? আরে তোমাদের শিব ঠাকুর। আমাদের শিব ঠাকুর? শোনো কমু, তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি, ওই লম্পট মাতালটার নাম তুমি আমার সামনে করবে না। আমি তাকে ঘৃণা করি। ওই হেটিম। বাবা আচ্ছা, আমি আর শিব ঠাকুরের নাম বলবো না, হলো তো? হ্যাঁ, মনে থাকে জানো, আমার সঙ্গে সম্পর্ক রাখতে হলে শিব ঠাকুরের মায়া তোমাকে ত্যাগ করতে হবে। এখনো ছেড়ে দেবো? মাতার লম্পট লোফারটার অনেক অপরাধ আমি সহ্য করেছি, কিন্তু আর না, তাকে আমি এমন টাইট দেবো সে আর জীবনে আমার সামনে মাথা তুলতে পারবে না। তার বিস্তার আমি ভেঙে দেবো। খুন নয় তো কি? খুন নয় তো কি? যে ছেলেটার শরীরে শক্তি আছে তাই কোনো রকমে বেঁচে গেছে, যে হারে রক্ত বেরিয়েছে কোনো দুর্বল মানুষ হলে তো স্পট ডেথ হয়ে যেত। কার কথা বলছো দাদা? মদন আমার রেশন দোকানের কর্মচারী, তার মাথা ফাটিয়ে দিয়েছে। কে? আবার কে? সেই মাথার লম্পট দাদা। মদন বেচারা গরিবের ছেলে, মাথায় তার 1 ইঞ্চি গর্ত হয়ে গেছে। তার অপরাধ কি? ওই মাতন বাগদির নাতনি আদুরিকে রেশনের মাল দিতে একটু দেরি হয়েছে। আগে না বাবু, সেজন্য নয়। চুপ কর হতভাগা, চুপ কর। ডাক্তার তোকে একদম কথা বলতে নিষেধ করে দিয়েছে। চুপ করে এখানে বস। আগে বাবু। ইস, একটা যে রক্ত বন্ধ হয়। আর করোনা দেখাতে হবে না, শিবেটা তো তোমার বন্ধু। চিতি, কি হলো বলো? যে মদন ইচ্ছে করে মাথাটা ফাটিয়ে তোমাকে দেখাতে নিয়ে এসছে। তুমি আমার উপর অনর্থ রাগ করছো। রাগ করছে? আমি তোমাকে 100 টাইমস নক করে বলেছি যে মাতালটাকে একটু শাসন করে দাও। ওকে শুধু বকছিস কেন? বেচারা নতুন এসেছে, সবকিছু না বুঝে শুনে কি কোনো কিছু করা উচিত হবে? তুমি মাতাল কি করতে পেরেছো দাদা? শুনেছি এই গ্রামে আসার পর থেকে ওই মাতালটা তোমার পিছু নিয়েছো। কি ব্যবস্থা করেছো? থানায় খবর দিয়েছি। আশ্চর্য, ছুঁচো মারতে একেবারে কামান দেখে বসে আছো। আমি যদি তুমি হতাম তাহলে সব পুলিশের হাঙ্গামা করতাম না। সামনের এই দেবদারু গাছে টেবিলটাকে বেঁধে আচ্ছা করে চাবুক মেরে বুঝিয়ে দিতাম। ভদ্রলোকের সঙ্গে বাদরামি করার এই হচ্ছে শাস্তি। সত্যি আপনি থানায় খবর দিয়েছেন? নিশ্চয়ই। মহিম গাঙ্গুলি কাঁচা কাজ করে না, সঙ্গে আমি লোক পাঠিয়েছি। দারোগা বাবু এখনই এলো বলে। আগে হ্যাঁ, এলো বলে। যা বলেছিলাম ঠিক বলেছো তো মোড়ল? বলেছি মানে আপনি যা বলেছেন তার চেয়ে বেশি এর অনেকে বলে ফেলেছে। বেশি বলে আপনার লাভ। তুমি কে? এই মানে বাবু নাম না তেমন কিছু বেশি আমি বলিনি। আমি চলি মহিন্দা। বলছিলাম কি, থানায় লোক পাঠিয়ে দারোগাবাবুকে আসতে বারণ করে দিই। বলো কি? না মানে বলে নাকি শিবেকে তুমি চিনতে পারোনি? না মানে পারোনি। না মহিন্দা, চিন্তা আমার ভুল হয়নি। এই গৌরীপুরে এসে গৌরীপুরে শিব ঠাকুরকে দেখে আমার দৃঢ় বিশ্বাস, সত্যি তিনি যদি কোনো অন্যায় করে থাকে তাহলে নিজে এসে আপনার কাছে ক্ষমা চেয়ে যাবে। চিনতে তোমার ভুল হয়ে গেছে। যতই ভুল হোক আমার মহিন্দা, গরম জলে যে ঘর পড়ে না, এ বিশ্বাস আমার নির্ভুল। গায়ের মাটিতে পা দিয়ে কুমুদ ছেলেটাও খারাপ হয়ে গেল। মদনা, আচ্ছা দারোগাকে কি বলবি বলতো? বলবো ওজনে কম দিয়েছিলাম। এত করে শিখিয়ে দিলাম তবু কিছুতেই মনে হচ্ছে না।
যা শিখিয়ে দিয়েছেন তাই বলবি। আগে আগে মিছে কথা। উল্লু মিছে কথা তোকে এমনি এমনি বলতে হবে না। হবে না। আগামী মাস থেকে, মানে আগামী মাস থেকে ওই 5 টাকা মাইনে বেশি পাবি। পাবি। আগে তাহলে বলবো। বলবি? শিব ঠাকুর মদ খেয়ে রেশনের দোকানে ঢুকে হ্যাঁ বলবি শিব ঠাকুর চোর করে। আর দেখতে হবে না। কি দেখতে হবে না? আগে বলছিলাম কি ওই জোর করে। শোন মদন, হ্যাঁ বাবু। বলবি মেয়েদের লাইনে ঢুকে শিব ঠাকুর একটা ও বাবা গো! একেবারে হাতে না 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 হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না। তাহলে কিভাবে কেসটা সাজানো যায়? সত্যি কথা বলো তো আমারই বিপদ। পেয়েছি। যেভাবে আমি গভীর চিন্তা করছিলাম। চিত্রা আমার বোন। হ্যাঁ নিশ্চয়ই নিজের বোনের মতন বউ। সে তো ওই শিবের নামে হাড়ে হাড়ে চড়া। চটা মানে আপে মেউলে আদায় কাজ কলা। শোন মদন বাবু বলো। তুই বলবি দিদিমণিকে শিবে খারাপ কথা বলছিল, হঠাৎ তুই সেখানে গিয়ে বললি দিদিমণিকে খারাপ কথা বলছে শুনে তুই তাকে ভালোভাবে নিষেধ করেছিলি, আর তুই নিষেধ করেছিলি বলে ওই রাস্তা থেকে একটা ইট ওর মাথায় মেরে পাঠিয়ে দিয়ে। জাদু ঘুঘু দেখেছো? ঘুঘুর কিন্তু যাও এবারে কিছুদিন হাজত বাস করে দাও। কিন্তু সাক্ষী 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 তুমি তুমি আমি। আপনি তো জানেন প্রেসিডেন্ট বাবু, সংসারে আমার বড্ড আবার মিটিয়ে দেবো মোড়ল। দেবে ধান নিয়ে যেও। হ্যাঁ কাল 2 বস্তা ধান নিয়ে যেও। কাল, কিন্তু আজ থেকে যে আমার ঘরের চাল বাড়ন্ত আমার বল্টু সোনার মা বলছিল। ঠিক আছে ঠিক আছে তাহলে আজই নিয়ে যেও। নিয়ে যাব মানে সাক্ষ্যটা কেমন দিই দেখুন। আমি বলবো হ্যাঁ হুজুর, আমি তখন চান মেখে তেল করতে উল্টে গেছি। আমি তখন তেল মেখে চান করতে যাচ্ছিলাম, হঠাৎ দেখি মাতাল শিবে চিত্রা দিদিমণির ওই শাড়ি ধরে টানাটানি। ও শাড়ি ধরে টানাটানি করছিল না, তাহলে কি গায়ে হাত দিল? এই যা গোয়াল ঘরে গিয়ে ওই বকনা বাছুরের পাশে গিয়ে বস, সে তোকে আদর করবে। তুই যা তুই যা, দারোগা এলে তোকে ডাকবো। যা। বাবু মাথাটা খুব যন্ত্রণা করছে। যন্ত্রণা করছে তো আমি না 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 ঠিক আছে ঠিক আছে তুই তুই যা, আমি ব্যবস্থা করছি। যা যা। আচ্ছা বাবু। তাহলে আমি কি বলবো প্রেসিডেন্ট বাবু? বলবে এই ধানের সঙ্গে গোটা 10 টাকা দিতে হবে। টাকাটা আমি অবশ্য পরশুদিন ফেরত দিয়ে দেব। মহিম, ও মহিম, বলি মহিম আছো নাকি? আছে। হ্যাঁ আছেন। বেয়ান, আপনি এখানে দাঁড়ান, আমি দেখছি ব্যাপারটা কি। বলি কি ব্যাপার মহিম? শিবু একটা অন্যায় কাজ করে ফেলেছে, তা মদন কোথায় গেল? কোথায় সে? কেন মাথা ফাটিয়ে শান্তি হয়নি? তার মুন্ডুটাই কেটে নিয়ে যেতে চান মাস্টার মশাই? ছি মহিম, তুমি ওই কথা বলছো কেন? শিবু অন্যায় করেছে বলে ওর মা এসেছে মদনের কাছে ক্ষমা চেয়ে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করতে। মহিম গাঙ্গুলি কি ভিখারি? সে কি খেতে পায় না মনে করেছেন? জমি না হয় ওদের কিছু বেশি আছে, কিন্তু কাঁচা পয়সা আমার কিছু কম নেই মাস্টার মশাই। তোমার পয়সার গল্প আমরা শুনতে আসিনি মহিম, তুমি মদনকে একবার ডেকে দাও। না সে আসবে না। কেন আসবে না মহিম? উনি এসেছে শুনলেই সে ছুটে চলে আসবে। না মহিম, মদন ছেলেটা নির্দোষ,
নির্দোষকে আঘাত করে শিবু যথেষ্ট অন্যায় করেছে। মদনকে আমি সঙ্গে করে নিয়ে যাব, তারপর সে তার কাছে ক্ষমা চেয়ে নিয়ে সে নিজে সঙ্গে করে নিয়ে গিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করবে। এই না হলে মা। তুমি থামো মোড়ল। ভগবতী মায়ের বিদ্যাসাগর ছেলে। মহিম, তুমি ভদ্রভাবে কথা বলতে ভুলে গেছো। মাস্টার মশাই, সাধারণ সৌজন্য বুটটুকু হারিয়ে ফেলেছো কলকাতায় লোহার ব্যবসা করে। কি বলতে চান আপনি? উনি হচ্ছে তোমার কাকিমা, সম্বন্ধে গুরুজন। তোমার মা ওনার সঙ্গে সই পাঠিয়েছিলেন। তাছাড়া উনি তো তোমার সঙ্গে কোনো দুর্ব্যবহার করেনি। জান জান, বাজে কথা বলবেন না। বেআই মশাই আসুন, কার সঙ্গে কথা বলছে? বললে ঠিকই বলেছে মহিম। আমি ভাবতে পারছি না তুমি এত কথা শিখলে কি করে। মানুষকে ঠকাবার এমন চৌকস বুদ্ধি তোমার হলো কি করে? বাবা, আবার ইংরাজিও শিখে ফেলেছো। অথচ আমার বেশ মনে আছে ক্লাসের লাস্ট বেঞ্চিতে বসে বসে ঢুলতে পড়া দিতে পারতে না। জোরে কথা বললে চোখ দিয়ে জল গড়িয়ে পড়তো। আর আজ আমি গ্রামের ফার্স্ট বেঞ্চে বসে নিরীহ গরিব মাস্টারদের টাকার পাট দিয়ে ফোঁটা ফোঁটা করে জল ছড়াচ্ছি। আসুন দারোগা বাবু, আসুন। নমস্কার, আপনি হচ্ছে প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলি? হ্যাঁ স্যার। কি ব্যাপার বলুন তো মশাই, হঠাৎ এই জরুরি? এরা কারা? উনি আমাদের গ্রামের প্রাক্তন মাস্টার মশাই, আর ইনি হলেন মহাপুরুষ শিব ঠাকুরের মা। ও আচ্ছা, উনি তাহলে এই মহাপুরুষ শিব ঠাকুরের মা। ভাবে কথা বলবেন দারোগা বাবু। আচ্ছা, ব্যাপারটা তাহলে পরিষ্কার হয়ে গেল। বুঝতেই তো পারছেন স্যার, ছেলের কুকাজের জন্য মা আমার কাছে এসেছেন ক্ষমা চাই। না, তোমার কাছে ক্ষমা শিবুর মা কোনোদিনও চাইবে না। মদন ছেলেটা নির্দোষ, নির্দোষকে আঘাত করেছে শুনে আমার বুকটা কেঁদে উঠেছিল। এখন আমার মনে হচ্ছে শিবু যদি তোমার মাথাটা ফাটিয়ে দিত তাহলে যতখানি দুঃখ পেয়েছি তার 10 গুণ আনন্দে বুকটা আমার ভরে যেত, ভরে যেত। আসুন বেআই মশাই। এত সাহস শালি, আসপর্দা তো কম নয়। মুখ সামলে কথা বলবেন। গাল দেবার জন্য সরকার আপনাকে মাইনে দিচ্ছে না, মাইনে দিচ্ছে কাজ করার জন্য। নমস্কার। আচ্ছা, ওয়েট এ বিট, আমার নাম হচ্ছে এই বরেন দত্ত। তোমাদের ওই ঢিলে নাটগুলো আমি যদি না টাইট দিতে না দূর মশাই, শালা সর্দি লেগে গেছে। আর বলবেন না মশাই, আমার ওই বাবা এই নষ্টিন পছন্দ করে না। তাই বুঝি? তাই বুঝি? তুমি না আমাকে এই খবর দিতে গিয়েছিলে? আগে হ্যাঁ স্যার, উনি হলেন মেন উইটনেস। বাই দ্য বাই, ছেলেটিকে ডাকবো? কেন? দেখবেন না কি সাংঘাতিক ভাবে মেরেছে। রক্তে একেবারে ফেসে যাচ্ছে। এই জ্ঞান হারায়নি তো? না। আর ডাক্তার দেখাতে হয়নি? আগে না, এই না। আরে তুমি যে বলছো প্রেসিডেন্ট বাবুর পুকুরে বড় বড় মাছ আছে, সত্যি? আগে হ্যাঁ স্যার, সত্যি। কালই দুটো পাঠিয়ে দেবো। আরে দেবেন মশাই, দেবেন। আমার ওই বাবার এই বড় মাছের পেটি ছাড়া খায় না। আর এই মাছের তেল দিয়ে
কুমড়ো ডাটার চচ্চড়ি কি যে হাই ক্লাস কানে ভাষা কি আর বলুন। হ্যাঁ বাবু। এখনো গিয়ে পঞ্চাবাক্তিকে বলে এসো কাল সকালে দুটো বড় বড় মাছ ধরতে হবে। আগে সাক্ষী। সাক্ষী পরে হবে। আমার সাক্ষীরা কিন্তু নিতে হবে দারোগা বাবু। আমি নিজের চোখে দেখেছি। আমি তখন চান মেখে উল্টে গেছি। আমি তখন তেল মেখে চান করতে যাচ্ছিলাম। সেই সময় সত্যি কথা বলবি? মিথ্যা ছাড়া সত্যি কথা ফের উল্টে গেছি। মানে সত্যি ছাড়া মিথ্যে কথা বলে না। হ্যাঁ, যে কথা বলছিলাম, আমার ওই মামাতো বোনের বিয়েতে আমার ওয়াইফ ধোঁকার ডালনা যা রান্না করেছিল মশাই, এখনো আমার মুখে নিশ্চয়ই বলবো। বলে যাক না, হাসান যাত্রা হয়ে গেলেই সিধা কথা বলে দেবো। বেহুলা যাচ্ছে সাজ ঘরে এক পাল পুরুষের মাঝে বাঁ হাতে আয়না ধরে কপালে টিপ না গাচ্ছে। নাগিয়ে দাও শিব ঠাকুর, নাগিয়ে দাও। আরে হাত করছেন কেন? এই সঞ্জে থেকে এই মেয়েগুলো চট পেতে বসে আছে। এই মলো, এই কাজ ছেলে আবার কাঁদছে রে। এই ওকে দুধ দে, দুধ দে। আরে জটা, তা তুই এখনো সাজলি না? কাট পাট করবি তুই? আর আমি ও সব পাট পাট করবো না। কি করে করবি? ওই প্রেসিডেন্ট বাবুর পাট কেচে কেচে তো তোর গায়ে গতরে ব্যথা হয়ে দাদু। আরে জটা, তুই যাসনি কেন আমার ঘরকে? মতি কাটা মাল এক পো খেলেই তো আবার চাঙ্গা হয়ে উঠতিস। আর সেবারে সাইতে থেকে কেষ্ট যাত্রার দল এসেছিল, সেই দলের বিন্দে আমার মাল খেয়ে সে কি গানই না গাইলো রে জটা। আরে জটা, ওই আদুরি বেহুলার পাঠ করছে বলে তোর রাগ হচ্ছে? হবে না, ওই এক পাল পুরুষের মাঝে মাত্র একটা মেয়ে, কাজটা কি ভালো হচ্ছে দাদু? না, মোটেই ভালো হচ্ছে। যেতই হোক মেয়ে মানুষ তো। নিশ্চয় 100 বার, কতবার আমি হারামজাদিকে মানা করে, তবু ছড়ি শুনলো না আমার কথা। তুমি বলো দাদু, এই আগুনের কাছে ঘি থাকলে কি হয়? ঘি গলে যায়। তুমি কিন্তু এই আদুরিকে শাসন করে দিও দাদু। আমার সঙ্গে বিয়ে হলে তো আমি আর এ পাড়া দিয়ে আসতেই দেবো না। কখনো না। কেন আসতে দিবি? তাহলে তো তোমার সঙ্গেও দেখা হবে না চাচা। হ্যাঁ হ্যাঁ, তাও তো বটে। নিশ্চয়ই আসতে দিতে হবে। সারা বিয়ে করেছে বলে সারা করে নাশায় হয়ে আমার লাদিনী সকাল সন্ধ্যে আর দুপুরে যে কোন খুশি তখন আসবে, তাতে তোর ভাবে না পোষায় সারা বউ ছেড়ে। আদুরির কি বিয়ে হয়ে গেছে দাদু? যা মল, বিয়ে আবার করো, এখনো সম্বন্ধই হয় নাই। বুঝেছি। তাহলে জটা ভাই, তুমি আজে বাজে কথা বলছো কেন? একদম বলবি না বলে দিচ্ছি। আদুরি, হাসিনা, লখায়ের মা, হোসেনের চাচি, এদের সকলের লেখাপড়া শিখবার জন্য আমরা একটা নাইট স্কুল করবো ভাবছি। খুব ভালো কথা। হ্যাঁ, শিব ঠাকুরও বলছিল আমাদিকেও নাকি লেখাপড়া শিখতে হবে। নিশ্চয়, একদিন পুরুষরা পড়বে আর একদিন মেয়েরা পড়বে। দেশের বুক থেকে নিরক্ষরতা দূরীকরণ আগে দরকার। ভারতবর্ষের কোটি কোটি মানুষ আজ নিরক্ষরতার অন্ধকারে ডুবে আছে। তাই বলে ওই বড় বড় মেয়েরা লেখাপড়া শিখবে? কি হবে ওই লেখাপড়া শিখে? হবে চাচা, হবে। অসংখ্য অন্ধ মানুষ আলোর ঠিকানা পাবে।
নিশ্চয়ই পাবে। কেন পাবে? ও ভালো কথা না, মোটাও ভালো কথা নয়। হ্যাঁ ভালো কথা। না, ভালো কথা নয়। বলছি ভালো কথা। বলছি ভালো কথা নয়। ভালো কথা। মশাই ভালো। তোমরা ঝগড়া বন্ধ করো, বসে পড়ো, সবাই চুপ করে বসো। এই এই শালা জটা, চেঁচাচ্ছিস কেন? চুপ করে বস, এখনই আমাদের ভাষণ যাত্রা আরম্ভ হবে। হ্যাঁ খুব ভালো, খুব ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওইখানে গিয়ে চুপচাপ বসছি। নাটক আর ঘুম নষ্ট করে ওই ভাষণ যাত্রা শুনছে। কোনের লাইটটা শালা টিপ টিপ করছে, যন্ত্র সব পড়ে গেছে। এই শালা গোবলা, ঘন্টা দে। ঘটক ঠাকুর বলেছে সাতনুরো বেড়ার জালে নোয়ার গলায় সেদ্ধ করতে হবে, যে পারবে সেই হবে সতী মায়ের সতী মেয়ে। আর সেই জন্যেই জলানিতে যায় বেহুলা তার নাকি নয়। তবে কিসের লেগে কি জিজ্ঞাসা করছো? বলছি তুমি কে? আমি হলাম সাহেব এনার্জি বেহুলা। বেহুলা? তুমি কে তা তো বললে না। আমি চাঁদ সওদাগরের ছেলে লক্ষিন্দর। লক্ষিন্দর? আমি এবার মলে মাটি হব, তোমার ভাইয়ের কাছে যাব। এবার মলে মাটি হব, তোমার ভাইয়ের কাছে যাব। মনের মতো কলসি হয়ে, মনের মতো কলসি হয়ে রইব তোমার কাকে গো।
দুটো চ্যাং মুড়ি কানে কি শাস্তি দিবি মোরে? না নাহি ভয়, একে একে পুত্রগণে মোর চ্যাং মুড়ি করেছিস দংশন। একমাত্র বেঁচে আছে লখাই আমার। না, দূর হ সম্মুখ হইতে। তার লঘুরা ঘাতে পালাবার চেষ্টা করলে মাথার খুলি তোর উড়িয়ে দেব। মামনসর বদলে বাবা দারোগা। তুই উল্লুকের আদম। তাহলে বললো তোরই নাম তো শিবে। আমার নাম শিবে। কারবার তাহলে তুই ভালোই চালাচ্ছিস। ওই মদ মেয়ে মানুষ নিয়ে ওই হইচই করে গ্রামের শান্তি ভঙ্গ নষ্ট করছিস। ইডিয়েট কোথাকার। 100 বার ইডিয়েট, শালা 200 বার ইডিয়েট। কিন্তু আপনি হঠাৎ এখানে কেন? ওর নারায়ণ বিষ্ণা দত্ত। তা আপনি হঠাৎ এখানে? এই মনসার ভাষণ শুনতে এসেছিলাম। বলেন কি স্যার? যত সবাই চোর গুন্ডা বদমাইশের মাঝখানে সরি স্যার, ঠান্ডা লেগে গেছে। ডোন্ট মাইন্ড, আমি একটি নস্যি নিচ্ছি। তাই আপনি? না, আমার অভ্যাস নাই। আমারও ছিল না স্যার, ভেরি ব্যাড হ্যাবিট। আমার ওয়াইফ এদের আনন্দটুকু আপনি নষ্ট করে দিলেন কেন? আর বলবেন না স্যার, ওই বেটা শিবে যত হচ্ছে নষ্টের মূল। দেব বেটাকে রাস্কেল কোথাকার। আরে ভদ্রলোকের মেয়ের সঙ্গে ইয়ার্কি। আর এই মদন বেটা মানা করেছিল বলে আরে ইট মেরে তার মাথাটা ফাটিয়ে দেওয়া হয়েছে। শালা, এ তো ধানভান্তে শিবের গীত। এই চুপ কর। এসব কথা আপনাকে কে বলেছে? কেন? যার বোনের সঙ্গে ও ইয়ার্কি করেছে, আই মিন ওই প্রেসিডেন্ট বাবু বলেছেন। আপনি ফিরে যান অফিসার। লোকটা আমাকে কোনোদিন অশ্লীল কথা বলেনি, আমার মুখের দিকে চেয়ে তাকায়নি। দাদা যা বলছে সম্পূর্ণ মিথ্যে বলছে। লোকটা সম্পূর্ণ নির্দোষ। তাহলে ওই মদনের মাথা অন্য কারণে ফেটেছে। কারণটা কি? কারণটা খুঁজে বার করা আপনার ডিউটি, সেটা আমার নয়। চিত্রা, যদিও আমি আদরি আর মদনকে জিজ্ঞেস করে সব কথা জেনে নিয়েছি। ছোট লোকের বাচ্চারা তোকে মিশে কথা বলেছে। তুমি কেমন ভদ্রলোক দাদা? একটা নির্দোষ মানুষকে পুলিশের পেছনে লেলিয়ে দিয়েছো। চিত্রা সত্যি কথা বলতে কখনো ভয় পায় না দাদা। সে যা বলে সামনাসামনি বলে। তোমার মতো পিছন থেকে ছুরি মেরে শত্রুকে মারতে সে কখনো শেখেনি দাদা। এই বেটা, এতগুলো লোকের সামনে দাঁড়িয়ে তুমি দাদাকে অসম্মান করছো, এটা তোমার কোন দেশের শিক্ষা? শালা, শহরে কলেজে লেখাপড়া শিখেছো, হাজার কায়দায় শাড়ি পরতে শিখেছো, অথচ গুরুজনদের সম্মান করতে শেখোনি। কোথায় থাকলো সম্মান? গেল তো অপমান করে। অমনি অপমান যদি 10 বছর আগে তোমরা করতে দাদা, তাহলে আজকের এই অপমানটা আমাকে সহ্য করতে হতো না দাদা। আমাকে সহ্য করতে হতো। চিত্রা কিন্তু ঠিক কথাই বলে গেল। থানায় খবর দেয় আপনার কিন্তু ভুল হয়েছে। তুমি একটু সাহায্য করলে আর ভুলটা হতো না। তার মানে চিত্রাকে তুমি যদি একটু বুঝিয়ে বলতে। চিত্রাই তো আমাদের বুঝিয়ে দিয়ে গেল মহিন্দা। কি? প্রত্যেকটা মানুষের হৃদয়ের কোণে লুকিয়ে থাকে এক সত্যের আলো। লোভ, লালসা, আত্মসুখের কালো অন্ধকার যতই তাকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করুন না কেন, একদিন না একদিন সেই সত্যের আলোয় মুছিয়ে দেয় মানুষের জীবনে লোভ থাকা কালো অন্ধকার। মহিন্দা, কালো অন্ধকার। মাছটাকে চারে এনেও কাঁদতে পারলাম না। ভালো কথা মনে করে দিয়েছে। আর ওই মাছের সঙ্গে কিছু সরু, আই মিন ওই বালাম চাল পাঠিয়ে দেবেন। আমার ওয়াইফকে তো চেনেন না, বড় বড় আই মিন ভালো ভালো বাবুজির কানও কেটে দিতে পারে। আসুন স্যার, আসুন, আপনার সঙ্গে আমার কথা আছে।
ইন্দ্রটাকে সরিয়ে দিয়ে শিবের একদিকের পাঁজর আমি ভেঙে দিয়েছি। যেমন করেই হোক আরেক দিকের আসুন আসুন স্যার আসুন। চাল মাছ বোচার কাটার সঙ্গে দুটো তাজা মুরগিও আমি আপনাকে দেব। আপনি শুধু দয়া করে আমাকে একটু সাহায্য এডিটটা আমাকে একবারে মিসেস গুপ্তা মনে করেছে। ননসেন্স কথাটা। আই এম সরি, সত্যি আমার একটু লেট হয়ে গেল। লেট মানে 15 মিনিটস লেট? ওকে অলরাইট, আমি ম্যানেজ করে নেব। এসো। হাউ সুইট। অন করে আমার দিকে তাকিয়ে তুমি কি দেখছো? এই অসীম, আরে এসো। অসীম আসুন ঠাকুরপো। ভেরি গুড প্রোগ্রেস। আচ্ছা সাবিত্রী, তোমার ড্রেস ওকে মোবাইল বিউটি হয়নি? হাউ সুইট। আচ্ছা দেখি দেখি। না 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 না, হাতে নয়, তবে খোপায়। খোপায়? হ্যাঁ। এবার আমার দিকে যাও। কফি কি বললি? কফি না চা? কফি না চা? দরকার কিন্তু এখন কোল্ড ড্রিঙ্ক। কফি, কিন্তু মিষ্টি কম দিয়ে। আচ্ছা স্যার। আরে কি হলো স্যার? কিছু ভাবছো বলে মনে হচ্ছে। হ্যাঁ ভাবছি। আচ্ছা ইন্দ্র কি করছে? সম্ভবত ড্রেস করছে। যখন আমার ড্রেস কভার কমপ্লিট তখন দেখি বাথরুম থেকে বের হচ্ছে। ঠিক আছে, তাহলে গাড়িটা আমি পার্কিং করে আসছি। কোল্ড ড্রিঙ্কের কথা শুনে বাবুর মেজাজ একেবারে বোল্ড হয়ে গেছে, বোল্ড। এটা দূর থেকে আমাকে মিসেস গুপ্তা মনে করেছে। ও সুইট ডার্লিং, দূর থেকে তোমাকে মিসেস গুপ্তা মনে হচ্ছে। সত্যি? হ্যাঁ হ্যাঁ সাবিত্রী, ব্যাক সাইডটা গুপ্তা আর ফ্রন্ট সাইডটা ওয়ান্ডারফুল তুলনাহীন। আরে ডিরেক্টরটা তোমাকে দেখলে না একটা মুন্ডু ঘুরে যাবে। আশ্চর্য, এমন করে আমার দিকে তাকিয়ে তুমি কি দেখছো? তোমাকে। আমাকে? হ্যাঁ, আমার নাম ধরে ডাকো সাবিত্রী। তোমার নাম ধরে ডাকো? ও শিওর, পার্টিতে পিকনিকে যাচ্ছ দেখছো না কেমন করে মেয়েরা তার স্বামীদের নাম ধরে ডাকছে, তুমিও ডাকো। ইন্দ্র। ডাকো ডাকো। ও সাবিত্রী, তোমার সব কিছু আজ ভুলের মতো। একটু সামান্য আমি সামথিং ফাঁক থেকে গেছে। তার মানে এতক্ষণে সবকিছু কমপ্লিট হলো, সুন্দর হলো। ও সাবিত্রী, তোমাকে পেয়ে আমি ধন্য। তোমার ভাগ্য আকাশে আজ আমার এত সুখ, চাকরিটাও পারমানেন্ট হয়ে গেছে, আর একটা প্রমোশন পেলে অসীমের সঙ্গে আমার সেম পজিশন। তাই তো আর আমি ওখানে উঠে দাঁড়িয়ে পড়তে চাই না সাবিত্রী। আরো অনেক দূরে যেতে চাই, ম্যানেজার, জেনারেল ম্যানেজার, আরো অনেক উপরে। আর সেই জন্য তো ডিরেক্টর পার্টিতে যাচ্ছি। কিন্তু কখন যাচ্ছ ব্রাদার? পার্টি শেষ হয়ে। সরি বৌদি, আমি ভেবেছিলাম ইন্দ্র একা আছে, তাই না ঠাকুরপো? আরে সর্বনাশ, স্বামী দেবতার নাম ধরে ডাকছেন, নরকে যাওয়ার ভয় নেই। মিসেস সাবিত্রী ব্যানার্জি সব সুপারস্টিশন মানে না। ইন্দ্র, কাল তুমি কোর্ট থেকে আমাকে একটা এফিডেভিট ফরমানি দিও। কেন 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 আবার? আমার এই পূজা পৌরাণিক সাবিত্রী নামটাকে আমি এফিডেভিট করে চেঞ্জ করে দেব। নতুন নাম কি হবে বৌদি? আইভি? ও নো 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 ঠাকুরপো, পুরনো নামের সঙ্গে নতুন আইডিয়া পাঞ্চ করে আমার নতুন নাম হবে শান্তি। কি বলেছিলাম? কি বলতো? বলেছিলাম না, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো ভাই, পাইলেও পাইতে পারো মানিকের রতন। আরে তা না হয় পেলাম, কিন্তু তুই এত দেরি করলি কেন? দেরি করলাম মানে? ও হ্যাঁ, ওই গাড়িটা পার্কিং করতে একটু দেরি হয়ে গেল। তোর
তোর এখানে তো গাড়ি নিয়ে আসা ভীষণ ঝামেলা, রাখবার জায়গা নেই, বাড়ির সামনে রাখলে পুলিশে ঝামেলা করে। তোর এখানে আর বাবা আমি গাড়ি নিয়ে আসবো না। তুই যখন বাড়ি করবি, গাড়ি রাখার গ্যারেজ করবি, তখন ভেবে দেখা যাবে। এই ইন্দ্র, কি ভাবছিস? তুই না একটা বদ্ধ পাগল। কেন? এই যে গাড়ি বাড়ির কথা বললি না, ঠিকই তো বলেছি। কলকাতায় গাড়ি বাড়ি করাটা বিরাট কিছু ভাবছিস? ননসেন্স। বাড়ি তো তুই অ্যাটলিস্ট চাইলেই করতে পারিস। কি করে? দেখ, প্রথম কথা মাইনে তুই কম পাস না। দ্বিতীয় কথা ব্যাংকে তোর 1 লাখ টাকার উপর জমা থাকে। তৃতীয় কথা গায়ের মাঠের জমিগুলো ওই ফর নাথিং শিবুদা একাই ভোগ করছে। সেগুলো বিক্রি করলে যে কোনো মুহূর্তেই 30,000 টাকা পেতেই পারিস। অসীম, তুই যখন গায়েই ফিরবি না, তখন তোর ওই ভাগের অর্ধেক জমিগুলো বিক্রি করে দিতেই পারিস। আমি এখনো খানিকটা গেয়েই থেকে গেছিস ইন্দ্র। বিএমএ পাশ করে ওই বেকার ছেলেরা দেখ পয়সার জন্য সব ভয় পেয়ে আর চাকরি করছে। ও আরো দুদিন একই কাণ্ড করেছে। লেখাপড়ার কথা শুনলে ইডিয়েটটার মাথাটা যেন একেবারে ঘুরে যায়। ওই বেটাকে দিয়ে আর কাজ চলবে না। ওই নতুন বাড়ির মতো, নতুন গাড়ির মতো, আই মিন নিউ সার্ভেন্টও তো প্রয়োজন। নতুন বাড়ি? ব্লান্ডা, দাদার চিঠির জবাবটা দিতেই ভুলে গেছি। ঠিক আছে, এই পার্টি থেকে ফিরে এসে রাত্রেই লিখে রাখবো। কালকে ফার্স্ট আওয়ারে আমাকে পোস্ট করে দিতে হবে। আপনারা আসুন বৌদি, আমি ওই গাড়িটা দাঁড় করাচ্ছি। ইন্দ্র, হ্যারি আপ, বৌদি বি কুইক। কি রে, কি ব্যাপার? হাদারামের মতো দাঁড়িয়ে রয়েছে, জায়গাটা পরিষ্কার করে দে। কর বলছি। আচ্ছা আচ্ছা, রাদিন তুই তো কি ভাবিস বলতো? হ্যাঁ, চোখ কান বন্ধ করে কি ভাবিস তুই এত রাত দিন? আগে কিছু ভাবি না তো। কিছু ভাবিস না যখন, তাহলে অনেক রাত পর্যন্ত রুমের মধ্যে আলো জ্বেলে কি করিস? বউকে প্রেমপত্র লিখিস নাকি? আরে কি ব্যাপার ইন্দ্র, তুমি দাঁড়িয়ে রইলে কেন? আরে চলো। কিসের শব্দ হচ্ছে বলো তো? শব্দ কই? ওই মিত্রির বাবুর বাড়িতে ছাদ পেটাচ্ছে। নতুন বাড়ি? আরে এখনো কি ভাবছো কি তুমি? নতুন বাড়ি? এই বলছেন যা, ভাগ এখান থেকে বলছে। আচ্ছা সাহেব, আচ্ছা। আরে কফি সময় নেই বলছে, যা ভাগ ভাগ এখান থেকে। তবু ভালো, তোমার ইংরেজি কথাটার মানেটা বুঝতে পেরেছে। আরে এখনো দেরি করছো কেন? চলো। এই দেখো না, দেখো ঘড়িতে 3টে বেজে 47। চলো। হ্যাঁ মা, 47-এ ট্রেনে উঠেছিলাম। চাপলে কি হবে? ব্যান্ডেলে ট্রেনটা আধ ঘন্টা লেট করলো। বাবা, এটাতে কটা পাকা পেঁপে আছে, সাবিত্রীর নিজের লাগানো গাছের ফল। বেয়ান ঠাকুরন বললেন, ইন্দ্র তোমরা কি কোথায় বাড়াচ্ছ? হ্যাঁ, একটা পার্টিতে অ্যাটেন্ড করতে হবে। সাবিত্রী, বেয়ারাকে ডেকে ওনার রাতের খাবারের ব্যবস্থা করে তাড়াতাড়ি চলে এসো। আর হ্যাঁ, এই পেপের পুল্লিটা এমন করে কতদিন কাঁদছিস সাবিত্রী? ঘুমটা না দিয়ে গেলে বাইরে বেরোতো না। সকালে মস্ত বড় সিঁদুরের টিভি থেকে যাকে মনে হতো লক্ষ্মী সাবিত্রী, সেই তুই আজ তোর পরনে আজ এই পোশাক। যে না হেসে কথা বলতে পারতো না, তার চোখে আর জল। বাবা আমি চলি। বাবা তুমি যেন কিছু মনে করো না বাবা। আর আমি ফিরে এসে তোমাকে সব কথা বলবো। আর আমি যে কাঁদছিলাম সেটা যেন তোমার জামাই জানতে না পারে বাবা। সেটা যেন তোমার জামাই জানতে না পারে। তোমার জামাই জানতে না। আমি কিছুতেই সহ্য করবো না। আজ রাত্রে আমি ইন্দ্রকে জিজ্ঞাসা করবো, এ তুমি কি করছো মূর্খ? জগদীশ মাস্টারের লক্ষ্মীর মধ্যে সাবিত্রীকে তুমি ছি ছি ছি। আমি ভাবতে পারছি না, আমি চিন্তা করতে পারছি না, এই আমার মেয়ে সাবিত্রী, অথচ কলকাতার কলেজে পড়া মেয়ে চিত্রাজ।
সবাই পড়ো। অ শিলু ভাই আসেনি? না আসেনি? তাহলে গেল কোথায়? আমাকে বললে যে বিডিও সাহেব আসতে পারেন। কামাল ভাই এখান থেকে যাও তো, পড়ার ক্ষতি হচ্ছে। 1 মিনিট। না 1 মিনিটও না, ওদের কারোর সঙ্গে কথা থাকলে পরে বলবে। যা শালা মামন শাহ ফোস। আমি যে শালা বেরিয়ে যাও, আর ওকেও যেতে বলো। আরে শালা যাবো তো বটে, যাবো না তোকে দিদিমণির কাছে নেকাপড়া শিখবো নাকি? কামাল ওকে বল কিছু ঝুড়ির দরকার, তাই ও কথাটা তুমি আমাকে নিজে বলতে পারো না? কামাল ভাইকে মাঝখানে রাখার কি দরকার? তোমাদের কার কার বাড়িতে ঝুড়ি আছে? আমাদের দুটো। আমার নাই। কাল সকালে সমিতির ঘরে ঝুড়িগুলো পাঠিয়ে দেবে। আচ্ছা। আর কিছু বলার আছে? থাকলেও শালা বলবো না। এই মামন শাহর সঙ্গে আবার কথা বলে এখানে দাঁড়িয়ে মুখ খারাপ করলে আমি কিন্তু। ঠিক আছে শালা, এখানে থাকবোই না। কিন্তু আসল কথাটা দূর শালা, যতবার ভাবে শালা বলবো না ততবার বেরিয়ে যাচ্ছে। শিব ঠাকুর কার ভয় করলো কামাল, চলো এখানে চলে আন্তস্ত যাচ্ছে তাই। রাগ করো না, তুমি গায়ের কাজ করছো দেখে শিবু ভাই খুব খুশি। খুশির কি আছে? গাটা কি ওর একা? না তা নয়, মানে আমি জানতে চাই না। তুমি দয়া করে বিদায় হও তো। দয়া করে ওকে বলে দিও দুব্বা গাঙ্গুলি কারোর খুশি অখুশির ধার ধারে না। বাহ, চমৎকার। কি চমৎকার? নরম মাটির বুকে ওগো শ্যামল দুর্বলতা। কামাল ভাই তোমায় রেখে কাটুক সবার মনের দুর্বলতা। খুশি হয়েছে তবেই আর কি, আমার মাথা কিনে নিয়েছে। আজকের মতো তোমাদের ছুটি। ছুটি 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 ছুটি। গান হবে না দ্রৌপদী? হবে হবে, তবে তার আগে শুনে রাখো কাল সকালে যেন আরো লোক তোমাদের গা থেকে পড় পড়তে আসে। কাল আমি সকাল সকাল আসবো। দাদা কাল থেকে আর তোর এখানে আসা হবে না। দাদা তুমি বাড়ি যাও। না যাবো না আমি বাড়ি। আজ তোর মুখ থেকে আমি শেষ কথা শুনতে চাই। প্রথম দিনেই আপনি শেষ কথা শুনতে চাইছেন কেন মহিমদা? তুমি এখানে কেন? এখানে কি আমার আসতে নেই? ব্লক ডেভেলপমেন্ট অফিসের কর্তা ব্যক্তিরা শুধু আপনার সঙ্গে মেলামেশা করবে? নাম মোহাম্মদ কামালকে নাইট স্কুল করার কথা আমিই বলেছি, আর নদীর বাঁধের পরিকল্পনা আমার। তাই দেখতে এসেছিলাম কাল থেকে তো বাঁধের কাজ হবে, কর্মীরা কতদূর প্রস্তুত হয়েছে। আমার সঙ্গে তোকে বাড়ি যেতে হবে। কেন? মহিম গাঙ্গুলির বোন বাগদিপাড়া মাস্টারি করবে, এ আমি কিছুতেই সহ্য করবো না। ভুল করছেন মহিমদা, ভুল করছেন। দেব দেউলে ভঙ্গদীপকে আপনি জোর করে নিভে দিতে চাইছেন। রক্ষণশীল সমাজের রুদ্ধ দ্বার খুলে বাধার সহস্রে কাটা দুপায়ে দলে তুমি যে মানবতার ভগ্ন মন্দিরে প্রথম প্রদীপ জ্বালিয়েছ চিত্রা, তার জন্য তোমাকে জানাই অসংখ্য অভিনন্দন। আসতে দিন মহেন্দ্র, আসতে দিন শত সহস্র চিত্রার সেটা বুকে আসতে দিন। ওরা আসুক, এসে উপেক্ষিত মাটির মা আর এই গায়ের কালো অন্ধকার দূর করে নতুন আলো ছালো মহিন্দা, নতুন আলো। নমস্কার ভিডিও বাবু। প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলির বোন আর কোনোদিন এই বাগদিপাড়ায় আসবে না। আমি তো এসেছি দাদা। ফিরে যেতে হবে। কখনো না। ফিরবি চিত্রা, ফিরবি সেদিন যেদিন কলঙ্কের কালিতে তোর সারা দেহ কালো হয়ে যাবে। তুমি আর এসো না দ্রৌপদী এখানে। চুপ কর লখাইদা, কই গা। মা আমার মাটি, আমার আমার মানুষ রে। সোনার মাটি, সোনার সোনার মানুষ রে। মা
মাটিতে সোনার গুঁড়ো ছড়ানো